সাফায়েত না হয় তোমাকে বন্ধুর নজরে দেখে, কিন্তু তুমিও কি শুধু তাকে বন্ধুই ভাবো? নিজের বুকে হাত রেখে বলতে পারবে? থমকে গেল তোহা। মুহূর্তে কোনোরূপ উত্তর সে দিতে পারল না। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে মুখে হাসি রেখে বলল, সে আমার ভালো বন্ধু, বিপদের সঙ্গী, হাসি কান্নার ভাগিদার এবং আমার গোপন কথার ভান্ডার। তোহা খানিকটা এগিয়ে এসে ইশারার কাঁধে হাত রেখে বলল, সাফায়েতকে কি তুমি সত্যিই আর ভালোবাসো না ইশরা? সে ফিরে আসতে চাইলেও কি তাকে ফিরিয়ে দেবে? ইশারা উত্তর দিতে না পেরে চোখ এদিক ওদিক ঘোরাতে লাগলো। তোহা তাকে ঘুরিয়ে আয়নার দিকে ফিরিয়ে বলল, তোমার চোখের ভাবই বলে দিচ্ছে তুমি আজও সাফায়েতকে আগের মতোই ভালোবাসো। ইশরা, ভালোবাসায় ঝগড়া, মনোমালিন্য, খুনসুটি থাকে, এসব ছাড়া ভালোবাসা ফিকে। কিন্তু ভালোবাসায় ইগো থাকতে নেই। ইগো থাকলে সে সম্পর্ক কখনোই সুখকর হয় না। বিছানায় রাখা ব্যাগটা ইশারার দিকে বাড়িয়ে দিয়ে সে বলল, সাফায়েত তোমার ছিল, তোমারই থাকবে। আমি কখনোই তোমাদের মাঝে তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করব না, বরং একজন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী হয়ে তোমাদের পাশে থাকবো। ইশারা ব্যাগটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো তার এখন কি করা উচিত। আসতে পারি? এতগুলা দিন পর আবারও সেই চিরচেনা কণ্ঠ শুনে বুক হো হো করে উঠল ইশারার। কম্পনরত কণ্ঠে ছোট করে বলল, আসুন। সম্মতি পেয়ে ভিতরে এলো সাফায়েত। দরজাটা হালকা ভিড়িয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। দুজনের মাঝে অস্বস্তি। ইশারা ভাবতে লাগলো একসময় পাশের মানুষটা তার কত আপন ছিল, তার সাথে কথা বলার জন্য মন উতলা হয়ে থাকতো। অথচ আজ সেই মানুষটার উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলছে। নীরবতার অবসান ঘটিয়ে সাফায়েতই প্রথমে বলল, কেমন আছেন? ভালো। আপনাকে ভালো লাগছে দেখতে। আপনার বন্ধু সাজিয়ে বলে? কোথাও একটা সূক্ষ্ম আক্রোশ নিজের অজান্তেই বললে বসল ইশারা। সাফায়েত খানিকটা বিরক্ত হলেও তা প্রকাশ করল না। এবার ইশারা ভালো করে তার দিকে তাকালো। পরখ করে বুঝতে পারল আগের মানুষটার সাথে এই মানুষটার পোশাক, আচরণ কোনোটাই মিল নেই। সেই সময় সাফায়েত একদম ক্যাজুয়াল থাকতে পছন্দ করত, অথচ এখন সামনে দাঁড়িয়ে থাকা সাফায়েত একদম ফর্মাল পোশাকে দাঁড়িয়ে আছে। হঠাৎ এত পরিবর্তন? সাফায়েত তার দিকে তাকিয়ে হেসে বলল, সময়ের সাথে সবই পরিবর্তন হয়ে যায়, হতে বাধ্য হয়। ঠিক বলেছেন। আমাদের সম্পর্ক থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? আকাশের পানে তাকিয়ে উদাস কণ্ঠে বলল ইশারা। চোখ ঘুরিয়ে আবারও তার দিকে তাকিয়ে সে প্রশ্ন করল, এতগুলো দিন কেন খোঁজ নিলেন না? ভালোবাসা কমে গিয়েছিল বুঝি, নাকি ইগো হার্ট হয়েছিল? আপনার প্রতি আমার ভালো এক বিন্দুও কমেনি, বরং তা এক সমুদ্র পরিমাণ বেড়েছে। কিন্তু সেই ভালোবাসার স্রোতে ভাসিয়ে নেওয়ার মানুষটা হারিয়ে গিয়েছিল বলে স্রোতের তীব্রতা সম্পর্কে সে অবগত না হলে সম্পর্কটা আজীবন নড়বড়ে থেকে যায়। কারো আমার প্রতি এত নড়বড়ে বিশ্বাস দেখে মনক্ষুণ্ণ হয়েছিল, ভীষণ কষ্ট পেয়েছিলাম। এখন যদি কেউ সেটাকে ইগো হিসেবে বিবেচনা করে, তাহলে এটা তার ব্যর্থতা। এতগুলো দিন পর কি মনে করে আবারও ফিরে এলেন? তোহা বলেছে বলে? সাফায়েত ঘুরে দাঁড়ালো। ইশারার চোখে চোখ রেখে জানতে চাইল, কোনটা শুনতে চান, সত্যটা নাকি মিথ্যা, যা আপনার মনকে সন্তুষ্ট করবে? সত্যিটা। হ্যাঁ, তোহার প্রচেষ্টার কারণেই আজ আমরা আবারও মুখোমুখি হয়েছি। আপনি আমাকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দিয়ে চলে গেলেও সে ছেড়ে যায়নি, বরং মাছির ভূমিকা পালন করে আমাকে সেই সমুদ্র থেকে তুলে এনেছে। মেয়েটা আজও প্রতিনিয়ত নিজেকে দোষী ভেবে গুমড়ে মরছে। এই সম্পর্কের টানা পূরণের কারণ নিজেকে মনে করছে। সে আমাদের এক করার জন্য বদ্ধ পরিপক্ক ছিল, তাই তো আমাদের এক করার জন্য কোনো পথই সে বাদ রাখিনি। এখন যদি সে বলে আমাকে ছেড়ে দিতে, তাহলে কি ছেড়ে দেবেন? কিংবা যদি বলে সে আপনাকে বন্ধুর থেকেও বেশি কিছু মনে করে, তখন? তোহা কখনোই এমন করবে না, এটা আমার বিশ্বাস। সে জানে আমি একজনকে কতটা ভালোবাসি। প্রয়োজনে নিজেকে কষ্ট দেবে, তাও জেনে বুঝে কারো ক্ষতি সে কখনোই করবে না। এখন যদি আমি বলি আমি এরপরেও আপনার সাথে সম্পর্ক করতে চাই না, তখন? সাফায়েত হতাশা ভরা নিঃশ্বাস নিয়ে বলল, যদি এই সিদ্ধান্তই হয়, তবে ভবিষ্যতে জীবনের জন্য শুভকামনা। সব সময় ভালো থাকবেন। আগে তোহার দিকে তাকালো ইশারা। তোহা কি বুঝলো সে জানে না, তবে সে মুচকি হেসে তাকে চোখের ইশারায় আশ্বস্ত করল।
যা দেখে কোথাও যেন ইশারার একটা শান্তি অনুভব করলো। আমি রাজি এই বিয়েতে। হাসি মুখে জানালো সে। তার উত্তরে পুরো ঘরে খুশির জোয়ার বয়ে গেল। সাফায়েতের মার সাথে নিয়ে আসা আংটিটা ইশারার হাতে পরিয়ে দিয়ে বিয়ের কথা পাকা করল। সাফায়েত এবং ইশারার তার দিকে তাকালেও তুহা হেসে ইশারায় তাদের একসাথে ভালো লাগছে বোঝালো। সাফায়েত তাকে বিনা শব্দে ঠোঁট নাড়িয়ে ধন্যবাদ জানালো। হাসি মুখেই বাকি সময়টা কাটলো তার। তোহাও তাদের সাথে সম্পূর্ণ সময়টা হাসি মজাতে কাটালো। তবে বাহিরে হাসি খুশি থাকলেও অন্তরে তার কি চলছে তা শুধু একমাত্র সে এবং তার সৃষ্টিকর্তাই জানে। চলতি মাসের শেষ সপ্তাহে সাফায়েত এবং ইশারার বিয়ের দিন ধার্য করা হয়েছে। বর্তমানে দুই পরিবারই বিয়ের আয়োজন এবং কেনাকাটা নিয়ে ব্যস্ত। আয়োজনে তোহা থেকেও যেন নেই। সাফায়েত এবং তার মা তোহাকে একবার বলেছিল যেন কেনাকাটা করতে সেও তাদের সাথে যায়, তবে তোহা গেল না। বাহানা দিয়ে সুকৌশলে কাটিয়ে গেল, কারণ সে জানে তার যাওয়াটা ইশারা খুব একটা পছন্দ করবে না। আর সে জেনে বুঝে কারো সুখের দিনে তার মনে কষ্ট দিতে চায় না। সাফায়েত বুঝল তোহার এড়িয়ে যাওয়াটা, তবে এবার সেও বেশি জোর করল না। কিন্তু তোহার জন্য পছন্দ করে পোশাক কিনতে ভুলল না এবং তার ইশারার পছন্দসই কিনেছে। অনেক জল্পনা কল্পনা শেষে বহু প্রতীক্ষার পর সেই দিনটির আগমনে অবশেষ ঘটল। বিয়ের পুরো সময়টা তোহা সেখানেই উপস্থিত ছিল, কারণ সে চায় না শেষ সময় এসে অদ্ভুত ব্যবহার করতে, যা সবার নজরে খুব সহজেই পড়ে যাবে এবং তাতে ঝামেলা বাড়বে বই কমবে না। বিয়ে শেষ হওয়ার কিছু সময় পর তোহা দুজনের কাছে এলো। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আমার এই বন্ধুটার খেয়াল রেখো ইশরা। সাহেব এখন গম্ভীর গম্ভীর ভাব দেখালেও ভেতরে কিন্তু সে আগের মতোই আছে। একটা র্যাপিং পেপারে মোড়ানো বক্স এগিয়ে দিল ইশারার দিকে। ইশারা তা নিতেই সে দুটো ব্রেসলেটের মতো জিনিস সামনে এগিয়ে বলল, ওকে, এটা পরিয়ে দিতে পারবো কি? নাকি তোমার বড় হয়ে গিয়েছে বলে এখন তাকে আর ছোঁয়া যাবে না? হেসে বলল সে। ইশারা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। তোহা মুখে হাসি বজায় রেখে একটা সাফায়েত এবং অপরটা ইশারাকে পরিয়ে দিল এবং নিজের বামটা সামনে এগিয়ে আনলো। এটি আমি নিজের হাতে ভালোবেসে বানিয়েছি, আমাদের বন্ধুত্বের প্রতীক হিসেবে, যাতে আমি না থাকলেও আমাকে একজন বন্ধু হিসেবে সব সময় মনে রাখে। সাফায়েত হেসে বলল। কেন, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্ল্যানিং করছিস নাকি? তোহা ঢোক গিলে বলল, হ্যাঁ রে, তবে শ্বশুর বাড়ি নয়, দুঃসম্পর্কে শ্বশুর বাড়ি যাওয়ার। আমার ওপ্পারা যে আমার জন্য অপেক্ষা করছে। এবার সাফায়েত সিরিয়াস হলো, বুঝলো তোহা মজা করেছে। দেখালো সে মজা করার মুডে নেই। এই কি হয়েছে তোর? কিসব বলছিস এগুলো? হ্যাঁ সাফু, তুই যা বুঝেছিস তাই। কয়েক ঘন্টা পরেই আমার ফ্লাইট, আমি আজকেই কোরিয়া চলে যাচ্ছি। মানে এই তুই এসব কি বলছিস? কখনো করেছিস এগুলো? তোর আজ ফ্লাইট, তুই কি আমাকে এখন বলছিস? এটা তোর কোন ধরনের মজা তো? হ্যাঁ, শেষের রাগী কণ্ঠে বলল সে। প্রস্তুতি তো অনেক আগে থেকেই নিয়েছিলাম, কিন্তু হুট করেই ভিসা হয়ে গেল। মাঝে তুই এত ব্যস্ত ছিলিস, তোকে জানিয়ে বিরক্ত করতে চাইনি। বিরক্ত? আমার তো এখন রাগ হচ্ছে। তুই এত বড় একটা সিদ্ধান্ত নিলি আর আমাকে একটা বারও জানালি না। এই, আমি তো বেস্ট ফ্রেন্ড। আরে বাবা সরি, বললাম তো হুট করেই ভিসা হয়ে গেল। ভিসা না হয় হলো, কিন্তু প্রসেসিং, প্রিপারেশন, তার বেলায় তোর থেকে এটা আমি আশা করিনি। তুই আমার সাথে একদম কথা বলবি না। সাফায়েত রাগ করে চেয়ারে বসে পড়ল। তোহা জানতো সাফায়েত ভীষণ রাগ করবে, কষ্ট পাবে। কিছু সময় পর তো চলেই যাব, শেষ সময় কি একটু কথা বলবি না? বেশ ইমোশনাল হয়ে বলল তোহা। এবার নিজের কঠোরতা আর বজায় রাখতে পারল না সাফায়েত। হাজার হোক এত বছরের বন্ধুত্ব, ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তুই ঠিক করিসনি দোহা, এভাবে ছেড়ে চলে যেতে পারছিস তুই? আরে বাবা, আমি তো কয়েক বছর পর চলেই আসবো, এরকম করলে কিন্তু আমার যেতে খারাপ লাগবে। তুই কি সেটাই চাইছিস? বাহ, চল তোকে আজ কবজি ডুবিয়ে খাওয়াবো। শেষবারের মতো দেশের খাবার তৃপ্তি করে খেয়ে নি। ওখানে গিয়ে এসব সুস্বাদু খাবার জীবনেও পাবি না। তখন আমি তোকে ফোন দিয়ে এসব খাবার দেখাবো, তুই শুধু দেখবি আর মুখ দিয়ে লাড়া গড়িয়ে পড়বে। ছি, চুপ কর শয়তান, আমাকে খাবারের লোভ দেখাতে আসবি না।
তোহা বেশ যত্ন আত্তি করলো সবাই, এমনকি ইশারাও। বিদায় বেলায় সবাই তোহার সাথে টুকটাক কথা বলল। কেউই প্রস্তুত ছিল না তোহার এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তে। তোহা ইশারাকে জড়িয়ে ধরল। ভালো থেকো তোমরা। তুমি আমার কথায় কষ্ট পেয়ে দেশ ছাড়ছো, তাই না আপু? কেঁপে উঠল তোহা, নড়বড়ে কণ্ঠে বলল। না, একদমই না। তোমার কথায় আমি একটু কষ্ট পাইনি। আমার আগে থেকেই ইচ্ছে ছিল বাইরে যাওয়ার, তাই তো আগে থেকেই সবকিছুর প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। সাফায়েতের বাহুতে হাত রেখে তোহা টলমলে চোখে বলল। এসব কথা এখন মাথা থেকে ছেড়ে ফেলে দাও। নতুন একটা জীবন শুরু করেছো, এতে অতীতের স্মৃতি নিয়ে প্রবেশ করো না। নতুন করে সব সাজাও নিজের মনের মতো করে। ভালো থেকো সব সময়। ভালো থাকিস সাফু, তোকে অনেক মিস করব। আমার জায়গাটা কাউকে দিস না। তোর জায়গা সবসময় তোরই থাকবে, সেটা আর কেউ পূরণ করতে পারবে না। সাবধানে যাস, পৌঁছে জানাতে ভুলবি না। মাথায় হাত বুলিয়ে বলল সে। বিদায় পর্বে শেষ। গাড়ির কাছে এসে দাঁড়ালো তোহা। শেষবারের মতন পিছনে ফিরে হাত নাড়িয়ে সবাইকে বিদায় জানালো। গাড়ি চলতে শুরু করেছে। সাইড মিররে নবদম্পতির হাসি মাখা মুখের দিকে তাকিয়ে তোহা নিজে মনে মনে বলল। আমি চাইলেই পারতাম তোদের দূরত্বের সুযোগ নিতে, চাইলেই পারতাম তোকে নিজের করে নিতে, কিন্তু আমি এতটাও নিষ্ঠুর হতে পারিনি নিজের স্বার্থের জন্য দুজন ভালোবাসার মানুষকে আলাদা করতে। হয়তো দেখা যেত, মনের কথা জানালে হিতে বিপরীত হতো, আমাদের বন্ধুত্বই হয়তো ভেঙে যেত, আমার প্রতি তোর বিশ্বাস ভেঙে যেত, তোর নিজের কাছে নিজেকে ছোট মনে হতো, আমার থেকে দূরে চলে যেতি তুই। কিন্তু আমি তো তা চাই না সাফায়েত। তুই আমার ভালোবাসার মানুষ হিসেবে, জীবন সঙ্গী হিসেবে আমার জীবনে না থাক, কিন্তু বন্ধু হিসেবে সারা জীবন আমার পাশে থাক। এটাই আমার চাওয়া। তোকে একেবারে হারিয়ে ফেললে যে আমি ধুকে ধুকে মরবো। আমার একপাক্ষিক ভালোবাসা আমার হৃদয়েই থাকে। আমার অনুভূতি একমাত্র আমার। কাছ থেকে তোকে না পাই, দূর থেকে না হয় তোকে সারা জীবন ভালোবেসে যাব, তাও তুই ভালো থাক। অশ্রু ভেজা নয়নে চাঁদবিহীন অন্ধকার আকাশের পানে চেয়ে রইল তোহা। গাড়িতে থাকা রেডিও থেকে ভেসে এলো, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডরে বাঁধিব।